আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ে বাংলাদেশকে গণতান্ত্রিক এবং কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে চায় বিএনপি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির সাথে যারা রাজপথে লড়াই করেছেন তাদের নিয়ে নির্বাচনে যাওয়ার ইঙ্গিত দেন তারেক রহমান। আর অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন বিলম্বিত করার চেষ্টায় ব্যস্ত জামায়াত ইসলাম। মাইদুর রহমান রুবেল তার রিপোর্টে আরও জানাবেন। নির্বাচনকে সামনে রেখে বিএনপির যুগপৎ আন্দোলনের মিত্র দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে গুলশানে মতবিনিময় করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মতবিনিময় সভায় 12 দলীয় জোট, সমমনা জোট, এলডিপি ও লেবার পার্টির নেতারা উপস্থিত ছিলেন। এ সময় তারেক রহমান বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই অভ্যুত্থানে পতন হয়েছে ফ্যাসিবাদের। নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায় নিয়ে গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্র গড়তে চায় বিএনপি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, দেশের মানুষ পিআর পদ্ধতি বোঝে না, বিদ্যমান ব্যবস্থাতেই জাতীয় নির্বাচন হওয়া জরুরি। জনগণ এখনো এইভাবে সচেতন হয় নাই এবং রাজনৈতিক দলগুলো এতখানি পরিপক্কতার পরিচয় এত বছর দিতে পারে নাই যে কেবলমাত্র প্রতীকে ভোট দিলেই আমাদের সমস্যার সমাধান হবে। সুতরাং এটি পরিবর্তনের জন্য আমরা কোনো যুক্তিযুক্ত কারণ দেখি না। কিছু কিছু রাজনৈতিক দল তারা ইতিমধ্যেই ধরে নিয়েছে যে নির্বাচনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে, তাদের পক্ষে নির্বাচিত হওয়া সম্ভব নয়। সুতরাং এই নির্বাচনকে বিলম্বিত করার জন্যই তারা পিআর সিস্টেমের কথা বলে। আরেক অনুষ্ঠানে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, নির্বাচনকে সামনে রেখে একটি মহল ধর্মীয় বিভাজনের চেষ্টা করছে। ষড়যন্ত্র দেশে আছে, রাষ্ট্রে আছে, গণতন্ত্র নিয়ে আছে ষড়যন্ত্র। আপনারা যারা মন খুলে সামনে আসছেন, কিছু কিছু লোকের কারণে আপনারা এক সময় ক্লান্ত দেখে ফেরত যেতে পারেন, ফেরত যাবেন না। সোজা মাথা সোজা করে দাঁড়াবেন। আমি যত দূরেই থাকি, যতক্ষণ মাটির উপর আছি, আমি আছি। আর মঈন খান বলেছেন, জনপ্রিয়তা যাচাই করতে হলে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। আমরা যতটুকু বিশ্বাস করি, আমরা বলি যে আমরা কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করি। ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী, চরমপন্থী, অনেক রকমের পন্থী আছে। কিন্তু বিএনপি যত সমালোচনায় থাকুক, বিএনপি কিন্তু ঘুরে ফিরে সবাই একটি কথাই বলে, বিএনপি মোটামুটি মধ্যপন্থী। এবং এখানেই কিন্তু আমি মনে করি যে বিএনপির গ্রহণযোগ্যতা। যারা ভোটে ভয় পায় তারা নির্বাচন পেছাতে নানা ষড়যন্ত্রে লিপ্ত বলেও মনে করেন বিএনপি নেতারা। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। শিগগিরই জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। তিনি জানান, সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবে কমিশন। সকালে জাতীয় সংসদ ভবনের এলটি হলে জুলাই সনদ প্রণয়নের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান আলী রিয়াজ। আব্দুর রহিমের রিপোর্ট। রাজনৈতিক দলগুলোর সঙ্গে 2 দফায় আলোচনার পর দেওয়া হয় জুলাই ঘোষণাপত্র। তবে রাষ্ট্র সংস্কারে জুলাই সনদ এখনো বাকি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সংবাদ সম্মেলনে ঐকমত্য কমিশনের সহসভাপতি জানান, দ্রুতই চূড়ান্ত হবে জুলাই সনদ। আগামী কয়েকদিনের মধ্যেই একটি পূর্ণাঙ্গ খসড়া কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দল ও জোটসমূহের কাছে পাঠানো হবে। কিভাবে বাস্তবায়ন হবে তা নিয়েও আগামী সপ্তাহে আলোচনা শুরু করবে কমিশন। ঐকমত্যের ভিত্তিতে রচিত এবং প্রত্যাশিত স্বাক্ষরিত সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের পদ্ধতি কি হবে তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারণ করা দরকার। সেই লক্ষ্যে কমিশন এই বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আগামী সপ্তাহে আলোচনা করবে। ওই আলোচনার আলোকেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরবর্তী পর্যায়ের আলোচনায় বসবে কমিশন। সংস্কার বাস্তবায়ন সম্ভব হলেই জুলাই অভ্যুত্থানের বীর সেনাদের রক্তের ঋণ শোধ হবে বলেও মনে করেন অধ্যাপক আলী রিয়াজ। এর একটি আইনি বাধ্যবাধকতার জায়গা। আব্দুর রহিম, আরটিভি, ঢাকা। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার গঠনের 1 বছর আজ। দায়িত্ব নেওয়ার পর শান্তি এবং স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা, অর্থনৈতিক পুনরুজ্জীবন সহ 12টি খাতে সফলতা এসেছে বলে জানায় সরকার। তবে সফলতার সঙ্গে আছে ব্যর্থতার গল্প। বিশেষ করে 1 বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি খুব একটা চোখে পড়েনি। সাকিবুর রহমানের রিপোর্ট।
৩৬ দিনের টানা আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান স্বৈরশাসক শেখ হাসিনা। ৮ আগস্ট শপথ গ্রহণ করে অধ্যাপক ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা অনুসারে সরকার নির্বাচনী ব্যবস্থা, শাসন ব্যবস্থা, গণমাধ্যমের স্বাধীনতা, অর্থনীতি, বিচার ব্যবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অভ্যুত্থানে হতাহতের ঘটনায় বিচার সহ সব খাতে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। এইগুলির বিষয়ে এক জায়গায় আসতে হবে, সেটা গ্রহণ করি না গ্রহণ করি, যে কোনো একটা এক জায়গায় আসতে হবে। দায়িত্ব নেওয়ার পর থেকে সবার আগে আসে সংস্কারের কথা, যার মধ্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা শেষে জুলাই সনদ ঘোষণা করে প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধ সমূহের দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করছে। দেশকে স্বৈরাচার বহুল কাঙ্ক্ষিত নির্বাচন নিয়ে বিভিন্ন কথা হলেও ৫ আগস্ট জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ঘোষণা দেন আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচন আয়োজনে চিঠিও দেয়া হয়েছে নির্বাচন কমিশনকে। দায়িত্ব নেওয়ার পর অন্যতম চ্যালেঞ্জ ছিল ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করা। সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে এ বছরের জুন মাসে দেশের সামগ্রিক মুদ্রাস্ফীতি কমে ৮.৪৮% নেমেছে, যা গত ৩৫ মাসে সর্বনিম্ন। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নয়ন করতে না পারাকে এই সরকারের বড় ব্যর্থতা হিসেবে দেখছেন অনেকে। স্বরাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের কথা বললেও দৃশ্যমান ছিল না তেমন কিছু। জুলাই হত্যায় জড়িত অনেককেই আইনের আওতায় নিয়ে না আসায় অনেক জায়গায় জনবিস্ফোরণ থেকে মব ভায়োলেন্স ঘটে, তুচ্ছ ঘটনায় ঘটে হত্যাকাণ্ড। দায়িত্ব গ্রহণের পর এই সরকারের অন্যতম চ্যালেঞ্জ ছিল বিভিন্ন দাবি আদায়ে সড়ক কিংবা সচিবালয়ে আন্দোলন। সেসব চ্যালেঞ্জকে মোকাবিলা করে কখনো দাবি মেনে নেয়া, আবার কখনো না মেনেই থেমেছে আন্দোলন। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার সংস্কারের মাধ্যমে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় ফিরবে দেশ, এমন প্রত্যাশা সবার। সাকিবুর রহমান, RTV, ঢাকা। গণমাধ্যমের স্বাধীনতা ও তথ্য প্রাপ্তি নিয়ে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াবের উদ্বেগকে গ্রহণ করলেও ইঙ্গিতকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এক বিবৃতিতে বলা হয়, এ সরকার দায়িত্ব গ্রহণের পর কোনো গণমাধ্যমের সম্পাদকীয় কার্যক্রম বা ব্যবসায়িক দিকে হস্তক্ষেপ করেনি। ভুল তথ্য এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সম্প্রচারের বিপক্ষেও সরকার সংযম দেখিয়েছে এবং সরকারের বিরুদ্ধে মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্যের পরও সেন্সর বা আইনি পদক্ষেপ নেয়নি। বিবৃতিতে আরও বলা হয়, গণমাধ্যম নিয়ন্ত্রণে ফ্যাসিবাদী সরকারের নেয়া নীতিমালার কোনোটাই এই সরকার প্রয়োগ করেনি। সরকারকে দোষারোপ করার আগে মজুরি শোষণ এবং সাংবাদিকদের সঙ্গে অন্যায় ব্যবহার সহ নোয়াবকে অভ্যন্তরীণভাবে কার্যক্রম পরীক্ষা করার পরামর্শ দিয়েছে প্রেস উইং। চাঁদাবাজিকে কেন্দ্র করে নয়, ছিনতাইকারী ছিনতাইয়ের দৃশ্য ভিডিও করায় প্রাণ গেল সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনের। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এ কথা জানিয়ে পুলিশ বলছে, সাংবাদিক তুহিন হত্যার প্রাথমিক তদন্তে বিএনপির কারোর সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ছিনতাইকারীরা একজন মহিলার ভ্যানিটি ব্যাগ নিয়ে টানাটানি শুরু করেছে। সেই দৃশ্যের ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিন। ছিনতাইকারীরা মহিলাকে ছেড়ে ধাওয়া করে তুহিনকে। এই ছেলেগুলোকে দিয়ে তুহিন দৌড়ে পাশের মসজিদ মার্কেটের একটি চায়ের দোকানে গিয়ে ঢুকে। সেখানে গিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে ছিনতাইকারীরা। সেই সাংবাদিক বিএনপির এক নেতার বিরুদ্ধে চাঁদাবাজি নিয়ে লাইভ করায় তাকে হত্যা করেছে এমন তথ্যের প্রমাণ পায়নি পুলিশ। নারী ঘটিত বিষয়ের দ্বন্দ্বকে কেন্দ্র করে কিছু উচ্ছৃঙ্খল দুর্বৃত্ত যুবক প্রথমে বাদশা মিয়াকে উপর্যুপরি কুপিয়ে আহত করে। এই সিসিটিভির ফুটেজটি যখন সাংবাদিক তুহিন ধারণ করে, এই ধারণ কেন করেছে, কেন ডিলিট করছে না, এরকম এক বাদ বিতণ্ডার পর্যায়ে এসে তুহিনকে উপর্যুপরি আঘাত করে মেরে ফেলা হয়।
ঘাতকদেরকে আইডেন্টিফাই করতে পেরেছি। তদন্তের প্রয়োজনে আমি নামগুলো ডিসক্লোজ করতে পারছি না। আমরা আশা করি অচিরেই এদেরকে আমরা গ্রেফতার করতে পারবো, তবে প্রকৃত সত্যটি আপনাদের কাছে উপস্থাপিত হবে। দ্রুত আসামিদের গ্রেপ্তার করা হবে বলেও জানান আইন শৃঙ্খলা বাহিনী। যে সাংবাদিক তাকে কোপায় এখানে। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। গাজীপুরে চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন 5 জনকে আটক করেছে পুলিশ। নিহতের বড় ভাই মোহাম্মদ সেলিম মিয়া বাদী হয়ে অজ্ঞাত 20 থেকে 25 জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার রাতে জেলা চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী দলের সদস্যরা প্রকাশ্যে তুহিনকে হত্যা করে। জুমার নামাজের পর চান্দনা চৌরাস্তা ঈদগাহ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে সকালে জেলা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে তুহিন হত্যার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। নতুন করে অস্থিরতার আগুন নিত্যপণ্যের বাজারে। রাজধানীতে সপ্তাহের ব্যবধানে বেড়েছে পেঁয়াজ, ডিম এবং মুরগির দাম। এতে ক্রেতারা ক্ষোভ ঝাড়লেও বিক্রেতাদের অজুহাত অতিবৃষ্টির কারণে সরবরাহে ঘাটতিতেই বেড়েছে দাম। রাকিব হাসানের রিপোর্ট। রাজধানীর বাজারে আবারও ঊর্ধ্বমুখী পেঁয়াজের দাম। অজুহাত অতিবৃষ্টি, আমদানি বন্ধ ও সরবরাহ কম। কারণ যাই হোক, চড়া দামে ভোগান্তিতে ক্রেতারা। খুচরা বিক্রেতাদের দাবি, উৎপাদক ও পাইকারিতে দাম বাড়ায় তাদেরকেও বেশি দাম রাখতে হচ্ছে। পাবনারটা আপনার 80 টাকা কেজি আর ফরিদপুরটা 70 টাকা কেজি। গেল সপ্তাহে ছিল পাবনারটা 70, এই সপ্তাহে পাবনারটা 80। হঠাৎই বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডিম বিক্রি হচ্ছে 140 টাকা ডজনে। সোনালিকা মুরগির দাম বেড়ে কেজি প্রতি বিক্রি হচ্ছে 330 টাকায়। প্রায় সব ধরনের চালের দামও বাড়তি। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে চলতেছে 135 টাকা লাল ডিমের ডজন, আর সাদা মুরগি ডিম আছে 125 টাকা ডজন। আজকে সোনালি বিক্রি করতেছি 330 টাকা, ব্রয়লার মুরগি বিক্রি করতেছি 165 টাকা, 170 টাকা, দেশি মুরগি 580 টাকা। স্বস্তি নেই মাছের বাজারেও। ইলিশ সহ সব মাছই বিক্রি হচ্ছে চড়া দামে। এখন ইলিশ মাছ কেনা মানে এখন স্বপ্নের ব্যাপার হয়ে গেছে। আপনি 5000 টাকা আনবেন, এই 1 মাসের বাজার করার জন্য সে 1 সপ্তাহে শেষ হয়ে যাবে। এখন 1600 টাকা, 1800 টাকা, 2000 টাকার নিচে পাওয়া যাচ্ছে না। ছোট মাছ, তাও মাছের দাম প্রচুর বেশি। সবজির দামও আগের তুলনায় বেড়েছে। করল্লা, কাকরোল, বরবটি সহ বেশিরভাগ সবজির কেজি এখন 80 টাকার আশপাশে। বেগুনের দাম 20 থেকে 30 টাকা বেড়ে 100 থেকে 120 টাকা হয়েছে। চাহিদা বর্তমানে শসার, বেগুনের একদম 100 টাকা কেজি। প্রতি কেজি কাঁচা মরিচ 180 থেকে 200 টাকায় বিক্রি হচ্ছে। রাকিব হাসান, RTV, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে ঢাকার মোহাম্মদপুর এলাকায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন পটুয়াখালীর দুমকি উপজেলার জসিম হাওলাদার। 19 জুলাই গুলি লাগার পর 11 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে 31 জুলাই শাহাদাত বরণ করেন তিনি। তার মৃত্যুর 8 মাস পর ধর্ষণের শিকার হয়ে বিচার না পেয়ে আত্মহত্যা করেন বড় মেয়ে। দেশজুড়ে ঘটনাটি আলোচিত হলেও এখনও এর সুষ্ঠু বিচার না পেয়ে ক্ষুব্ধ স্বজনরা। শহীদ জসিম এবং ধর্ষণের শিকার মেয়ের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। পটুয়াখালী থেকে মুফতি সালাউদ্দিনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। শেখ হাসিনা সরকারের বৈষম্য, সীমাহীন দুর্নীতি আর গুমখুনে অতিষ্ঠ হয়ে রাজপথে ছাত্র জনতা। 19 জুলাই রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হবার পর 31 জুলাই শহীদ হন পটুয়াখালীর গাড়িচালক জসিম হাওলাদার। তাকে হারানোর শোক কাটিয়ে উঠতে না উঠতেই চলতি বছরের 18 মার্চ শহীদ বাবার কবর জিয়ারত শেষে ফেরার পথে স্থানীয় 2 বখাটে সাকিব মুন্সি ও সিফাত মুন্সি দ্বারা ধর্ষণের শিকার হন বড় মেয়ে। পরে ঘটনার গ্লানি ও বিচার না পাবার কষ্টে আত্মহত্যা করতে বাধ্য হন তিনি। যার বাবা দেশের জন্য শহীদ হলো, যার বাবার রক্তের বিনিময়ে আপনারা নতুন বাংলাদেশ পেলেন, তার মেয়ে পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারলো না কেন? কিসের জন্য? এই সমাজ আমাকে কি দিল? আমার শুধু একটাই দাবি, আমার বাবার বিচারও চাই, আমি আমার বোনের বিচারও চাই। আমার বাবাকে যারা গুলি করছে তাদের আমি সর্বোচ্চ বিচার চাই। আজ পর্যন্ত 1 বছরের মধ্যে আমি বিচার আসার কিছুই পাই নাই। তারপর আমার নাতি হলো মরছে, আমি কোনো পর্যন্ত বিচার পাইনি। আমি এই যে সুস্থ বিচার আমরা দর্শনের কাছে চাই, যে বিচার পাই
এই বিষয়টার জন্য আমরা করেন, নাহলে আল্লাহর কাছে আমরা ঠেয়া থাকবে। শহীদ পরিবারটির সঙ্গে ঘটা ন্যাক্কারজনক এই ঘটনার সুষ্ঠু বিচার চান স্থানীয়রা। এগুলোর সুষ্ঠু বিচার হওয়া দরকার। দেশ এরকম চলতে থাকাটা খুবই অপ্রীতিকর। আমরা চাই সুষ্ঠু বিচার এবং ফ্যামিলির শান্তভাবে থাকতে পারে, এবং এটা সরকারের কাছে আমরা আবেদন করি। অভ্যুত্থানে জসিম এবং তার মেয়ের সঙ্গে ঘটা ধর্ষণকাণ্ডের বিচার না হলে প্রশ্নবিদ্ধ হবে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV। হঠাৎ মন্ত্রিত্ব ছাড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। দেশটির প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ডাউনিং স্ট্রিটের বরাতে তথ্যটি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম BBC। রুশনারা ব্রিটিশ সরকারের গৃহায়ন, কমিউনিটি এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংসদীয় উপমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিল। সম্প্রতি পূর্ব লন্ডনে নিজের মালিকানাধীন একটি বাড়ির ভাড়াটিয়াদের সঙ্গে চুক্তি বাতিলের কারণে বিতর্কের মুখে পড়েন তিনি। শুরুতে বিক্রির কথা বললেও পরে 6 মাসের মধ্যে 700 পাউন্ড ভাড়া বাড়ান রুশনারা। প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে 2010 সালে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন রুশনারা আলী। গেল বছরের নির্বাচনে পঞ্চমবারের মতো নির্বাচিত হয়ে ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রিসভার সদস্য হন তিনি। সুদানের সংযুক্ত আরব আমিরাতের একটি বিমানে হামলা করেছে দেশটির সামরিক বাহিনী। এতে নিহত হয় বিমানে থাকা 40 যাত্রী সবাই। গেল বুধবার উত্তর পূর্ব আফ্রিকার গৃহযুদ্ধ কবলিত দেশ সুদানের রাজধানী দারফুরের নায়লা বিমানবন্দরে এই ঘটনা ঘটে। বিমানে অবস্থান করা যাত্রীদের সবাই দক্ষিণ আফ্রিকার দেশ কলম্বিয়ার নাগরিক এবং ভাড়াটে সেনা। সুদানের সেনাবাহিনীর একটি সূত্র বার্তা সংস্থা AFP-কে এ তথ্য নিশ্চিত করে। 2023 সালের এপ্রিলে সুদানের সামরিক বাহিনীর সঙ্গে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF এর সংঘাত শুরু হয়, যা এখনও চলমান। সংঘাতে সংযুক্ত আরব আমিরাত, কলম্বিয়া সহ আরও কয়েকটি দেশ RSF এর পক্ষ নিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় RSF এবং সংযুক্ত আরব আমিরাতের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যুদ্ধবিধ্বস্ত গাজার পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে চায় দখলদার ইসরায়েল, একথা জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরই মধ্যে এই পরিকল্পনাকে সমর্থন জানিয়েছে ইসরায়েলি মন্ত্রিসভা, তবে এর বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে ইসরায়েলে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ এবং অস্ট্রেলিয়াও। এদিকে গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে আরও 32 ফিলিস্তিনি। বিস্তারিত অর্ণব প্রসাদের রিপোর্টে। এবার পুরো গাজা দখলে নেয়ার নীল নকশায় মাতলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফক্স নিউজে দেয়া সাক্ষাৎকারে সাংবাদিকের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। আমরা আমাদের নিরাপত্তা নিশ্চিতে ও সেখানকার জনগণকে মুক্ত করতে এমন একটি বেসামরিক প্রশাসনের হাতে ক্ষমতা তুলে দিতে চাই যা হামাসকে সমর্থন করে না। এরই মধ্যে নেতানিয়াহুর পরিকল্পনায় সম্মতি দিয়েছে দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটি। তাদের মূল টার্গেটে গাজা সিটি। পরিকল্পনা বাস্তবায়নে 5টি নীতিও গ্রহণ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। তবে নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনা নিয়ে শুরু হয়েছে সমালোচনা। উদ্বেগ জানিয়েছে খোদ ইসরায়েলি নাগরিকরাও। বিরোধিতা করেছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। নেতানিয়াহুকে সতর্ক করেছেন ইসরায়েলি সেনাপ্রধান ইয়ার জামির। এটি বাস্তবায়ন হলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে বন্দী ইসরায়েলি সৈন্যদের জীবন হুমকির মুখে পড়বে বলে মনে করছে তারা। গাজা দখলের ইসরায়েলি পদক্ষেপটি বিপর্যয় বয়ে আনবে বলে সতর্ক করেছে জাতিসংঘ। এদিকে ক্ষুধার জ্বালায় গাজায় প্রাণ হারিয়েছে আরো 4 ফিলিস্তিনি। উপত্যকাটির কমপক্ষে 12,000 শিশু তীব্র অপুষ্টির শিকার জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অর্ণব প্রসাদ, RTV। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।